নমস্কার, আমি আপনাদের প্রিয় কথক। আজ যে গল্পটি আপনাদের শোনাব তা এক বিশেষ ফলোয়ারের পাঠানো। নাম প্রকাশে অনিচ্ছুক তিনি, তবে এটুকু বলতে পারি গল্পটির হৃদয় ছুঁয়ে যাবে, ভাবাবে। এই ধরনের গল্প আপনারা অন্য কোথাও পাবেন না, তাই মন দিয়ে শুনুন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। ঘটনাটি আমাদের পাড়াতেই, একদম সাধারণ একটি বাঙালি পরিবার। আমাদের পাশের বাড়িতেই থাকেন অনিশদা। বছর 40 বয়স, শান্ত সৌম্য চেহারা, পেশায় ডাক্তার। বাড়ির কর্তা, স্ত্রী আর 2 ছেলে মেয়ে নিয়ে তার সংসার। আর আমাদের বাড়িতে আমি, আমার মা, বাবা এবং আমার ছোট বোন মালবিকা। মালবিকার বয়স 19, সদ্য কলেজ পাশ করেছে। আমার চেয়ে 7 বছরের ছোট। দেখতেও সে সুন্দর, যদিও নিজের বোন বলে বলছি না। তার রূপে যেন এক অন্য রকম মাদকতা আছে। হাসলে গালে টোল পড়ে, গভীর কালো চোখ দুটো যেন কথা বলে। আমাদের বাড়ি আর অনিশদার বাড়ির মাঝখানে মাত্র পাঁচিল। ছোটবেলা থেকেই মালবিকা অনিশদার বড় ছেলের সাথে একই স্কুলে পড়ত, তাই অনিশদার বাড়ির সাথে আমাদের একটা স্বাভাবিক জানাশোনা ছিল। কিন্তু এই জানাশোনা কখন অন্য মাত্রা নেবে তা কেউ ভাবেনি। মালবিকার কলেজ শেষ হওয়ার পর থেকেই তার বিয়ে নিয়ে চাপ বাড়ছিল। আমি নিজেও তখন নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। বাবা মায়ের চিন্তা মেয়েকে পাত্রস্থ করা। আমি ভাবতাম মালবিকার বিয়ে হবে, সে নিজের সংসার করবে, এই তো স্বাভাবিক। কিন্তু প্রকৃতি যে বড্ড অদ্ভুত, সে কখন কার মনে কোন আগুন জ্বালিয়ে দেবে তা কে বলতে পারে। শীতের এক দুপুরে মালবিকা বারান্দায় বসে বই পড়ছিল। আমি তখন ঘরে বসে ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎ শুনলাম অনিশদার বাড়ির দিক থেকে একটা আওয়াজ আসছে। প্রথমে ভাবলাম কিছু একটা হয়েছে, কিন্তু তারপর মালবিকার ডাক শুনে চমকে উঠলাম। অনিশদা, আপনি এখানে? মালবিকার গলার স্বর কেমন যেন জড়ানো। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। আমার বারান্দা থেকে অনিশদার বাড়ির বারান্দা খুব বেশি দূরে নয়। উকি দিয়ে দেখলাম অনিশদা আমাদের বারান্দার দিকে তাকিয়ে আছেন। তার মুখে এক অদ্ভুত হাসি, যা সাধারণত আমরা তাকে হাসতে দেখিনি। কি ব্যাপার অনিশদা? মালবিকা, কি হচ্ছে? আমি ডাক দিলাম। মালবিকা চমকে আমার দিকে ফিরল। তার মুখটা কেমন লাল হয়ে গেছে। কিছু না দাদা, অনিশদা এমনি আসছিলেন। অনিশদা হেসে বললেন, আমার একটু দরকার ছিল, আপনার সাথে একটু কথা বলতে পারি? আমি বললাম, হ্যাঁ, আসুন। অনিশদা আমাদের বাড়িতে ঢুকলেন। তার চোখে মুখে এক অন্য রকম আলো। সাধারণত আমরা তাকে যেমন গম্ভীর দেখতাম, আজ সেরকম নয়। তার দৃষ্টি বারবার মালবিকার দিকে যাচ্ছিল। মালবিকাও যেন তার সামনে বেশ অস্বস্তি বোধ করছিল। কি দরকার ছিল অনিশদা? আমি জিজ্ঞেস করলাম। আসলে মালবিকার জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। আমার এক পরিচিতের ছেলে, সে বিদেশে থাকে, খুব ভালো চাকরি করে। ভাবছিলাম তোমাদের সাথে একবার আলোচনা করব। অনিশদা এমনভাবে বললেন যেন তিনি মালবিকার বিয়ের জন্য নিজেই উদ্যোগী হয়েছেন। আমার ভালো লাগল। মালবিকাও চুপচাপ শুনে যাচ্ছিল, কিন্তু ওর চোখ দুটো লাল হয়ে আছে। আমি ব্যাপারটা খেয়াল করলাম। ধন্যবাদ অনিশদা, আপনার উদ্যোগের জন্য। আমরা অবশ্যই আলোচনা করব, বললাম। সেদিন সন্ধেবেলা মালবিকা আমার কাছে এসে খুব কাঁদছিল। প্রথমে ভেবেছিলাম ওর হয়তো অনিশদার বলার সম্বন্ধটা পছন্দ হয়নি। আমি ওকে সান্ত্বনা দিতে লাগলাম। কি হয়েছে মালু, কাঁদছিস কেন? দাদা, আমি বিয়ে করতে চাই না। কেন রে? যে সম্বন্ধ এসেছে সেটা খারাপ? না দাদা, তা নয়, কিন্তু আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, দেখ, এটা আমাদের পারিবারিক ব্যাপার। বাবা মাও ভাবছেন, তুই চিন্তা করিস না। কিন্তু মালবিকার এই আকস্মিক কান্নার কারণ আমি তখন বুঝিনি। আমার বোকামির শেষ ছিল না। আমি বুঝিনি যে আগুন জ্বলতে শুরু করেছে তার আজ কত দূর পর্যন্ত ছড়াতে পারে। পরের কয়েক সপ্তাহে অনিশদা প্রায় প্রতিদিনই আমাদের বাড়িতে আসতে লাগলেন। কখনো মালবিকার সাথে কথা বলার অজুহাতে, কখনো আমার সাথে। কিন্তু তার আসার মূল কারণটা আমি তখনও স্পষ্ট বুঝতে পারিনি। মালবিকাও যেন বদলে যাচ্ছিল। দিনের বেলায় চুপচাপ থাকত, আর রাতে তার চোখে ঘুম থাকত না। একদিন রাতে আমি বারান্দায় বসে সিগারেট খাচ্ছিলাম। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ শুনলাম নিচের তলা থেকে হালকা আওয়াজ আসছে। মনে হলো কে যেন কথা বলছে। আমি কান পাতলাম। তুমি কি করছো মালবিকা? তুমি জানো অনিশদা, আমি কি চাই? কিন্তু এটা ঠিক নয়। আমাদের বাড়িতে কেউ জানতে পারলে? কেউ জানবে না, আমি সব ঠিক করে নেব। তারপর কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা। আমি প্রায় নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। তারপর একটা চাপা ফিসফিসানি, একটা দীর্ঘশ্বাস, আর তারপর একটা মিষ্টি চাপা গন্ধ। মনে হলো কে যেন একটা ফুল ছিঁড়ে এনেছে। আমি উঠে দাঁড়ালাম। আমার বুক ধুকপুক পড়ছে। এই কি শুনছি আমি?
আমার ছোট বোন আর অনিশতা? এ কি করে সম্ভব? পরের দিন সকালে অনিশতাকে দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তার চোখে মুখে একটা ক্লান্তি, কিন্তু তার সাথে মিশে আছে এক অন্য রকম আভা। মালবিকার সাথে তার চোখে চোখ পড়তেই দুজনেই চমকে উঠল। মালবিকা, কাল রাতে কি তুমি আমাদের বাড়ির ছাদে ছিলে? আমি সরাসরি জিজ্ঞাসা করলাম। মালবিকা চমকে উঠল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। না দাদা, আমি কি করে সেখানে যাব? অনিশতা কেমন যেন অস্বস্তিতে পড়ে গেলেন। আমারও মনে হচ্ছে কাল রাতে ছাদে কিছু আওয়াজ হচ্ছিল। আমি ওদের দুজনকে দেখছিলাম। মালবিকার চোখের জল যেন বাঁধ মানছে না। অনিশতা ওর দিকে তাকিয়ে রইলেন, কিন্তু কিছু বলতে পারলেন না। আমি বুঝতে পারছিলাম আমি যা সন্দেহ করছি তা হয়তো সত্যি, কিন্তু এটা কি করে সম্ভব? অনিশতা আমার বাবার বয়সী, আর মালবিকা আমার ছোট বোন। এই অসম প্রেম, এই নিষিদ্ধ আকর্ষণ, এটা কি মানুষ করতে পারে? এরপর থেকে ব্যাপারটা আরও গোপন হতে লাগল। মালবিকা আর অনিশতা দেখা করত খুব গোপনে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন অনিশতা পাঁচিল টপকে মালবিকার ঘরে আসতেন, বা কখনো মালবিকা চুপি চুপি অনিশতার বাড়িতে যেত। তাদের দেখা হওয়ার সময়গুলো ছিল এক তীব্র রোমাঞ্চ আর ভয়ের মিশ্রণ। তাদের প্রেম যেন এক আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হতে যাচ্ছিল। মালবিকার চোখে মুখে এক নতুন দীপ্তি। সে যেন এক অন্য মালবিকা। তার গান, তার নাচ, তার হাসি, সব যেন এক নতুন জীবনের ইঙ্গিত। অনিশতাও যেন অনেক বছর পর আবার নতুন করে বাঁচতে শিখেছেন। একদিন আমি রাতে আমার ঘরে বই পড়ছিলাম। হঠাৎ শুনলাম মালবিকার ঘর থেকে হালকা ফিসফিসানি আসছে। আমি জানতাম অনিশতা এসেছেন। আমার বুকের ভেতরটা কেমন চিনচিন করে উঠল। আমি নিজের অজান্তেই জানালার দিকে এগিয়ে গেলাম। অন্ধকার রাত, চাঁদের আলোয় মালবিকার ঘরটা আবছা দেখা যাচ্ছে। আমি দেখলাম মালবিকা আর অনিশতা একে অপরের খুব কাছে। তাদের শরীর একে অপরের সাথে মিশে যাচ্ছে। অনিশতা মালবিকার মুখে হাত বুলিয়ে দিচ্ছেন। মালবিকার চোখ বন্ধ, তার ঠোঁট দুটো কাঁপছে। তুমি তুমি আমায় কি করেছ মালবিকা? অনিশতা ফিসফিস করে বললেন। আমি জানি না অনিশতা, কিন্তু আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। তারপর ধীরে ধীরে অনিশতা মালবিকার ঠোঁটে ঠোঁট রাখলেন। সেই চুম্বনে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল এক গভীর তীব্র আকর্ষণ। যেন একে অপরের সকল অতৃপ্তি, সকল না পাওয়ার বেদনা সেখানে মিশে যাচ্ছিল। আমি জানালার পাশে দাঁড়িয়ে কাঁপছিলাম। এই দৃশ্য দেখা আমার উচিত হচ্ছে না, কিন্তু আমি চোখ সরাতে পারছিলাম না। তাদের এই গোপন প্রেম যেন এক নিষিদ্ধ ফুলের মতো ফুটেছিল, যার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছিল, কিন্তু কেউ তা সরাসরি দেখতে পাচ্ছিল না। তাদের একে অপরের প্রতি আকর্ষণ ছিল চুম্বকের মতো। যখন তারা একে অপরকে দেখত, তখন চারপাশের সবকিছু যেন স্থির হয়ে যেত। শুধু তাদের দুজনের পৃথিবীটাই চলত। মালবিকার মুখে তখন এক অদ্ভুত আভা। তার চোখ দুটোই যেন হাজারো স্বপ্ন। সে অনিশতার বাহুতে নিজেকে সঁপে দিত, আর অনিশতা, যিনি এতদিন নিজেকে সংযত রেখেছিলেন, মালবিকার সান্নিধ্যে যেন সব বাঁধ ভেঙে দিতেন। তাদের স্পর্শ ছিল আগুনের মতো উষ্ণ। একে অপরের শরীরের প্রতিটি রেখা যেন তারা আবিষ্কার করত নতুন করে। এক পূর্ণিমার রাতে মালবিকা আমায় ডেকে বলল, দাদা, আমি ছাদে যেতে চাই। এত রাতে ছাদে কি হবে? আমার ওখানে যেতে ইচ্ছে করছে, তোমার সাথে। আমি কিছু না বলে ওকে নিয়ে ছাদে গেলাম। আকাশে তখন অজস্র তারা, চাঁদের আলোয় সবকিছু ঝলমল করছে। মালবিকা চাঁদের দিকে তাকিয়ে হাসছিল। দাদা, তুমি কি জানো ভালোবাসা কি? ভালোবাসা? সেটা তো অনেকেই জানে। না দাদা, আমি যে ভালোবাসাটা অনুভব করছি সেটা অন্য রকম। এ যেন দম বন্ধ করা এক অনুভূতি, আবার মুক্তিও। আমি ওর কথা বুঝলাম না, কিন্তু ওর চোখে মুখে একটা অন্যরকম আলো ছিল। হঠাৎ ও আমার হাত ধরল। ওর হাতের স্পর্শে একটা অচেনা শিহরণ। এই যে অনিশতা, আমাদের সব, আমার সব, মালবিকা ফিসফিস করে বলল। আমি চমকে উঠলাম। অনিশতা? এই সময়ে? ঠিক তখনই ছাদের অন্য প্রান্ত থেকে অনিশতা বেরিয়ে এলেন। তার মুখটাও কেমন ফ্যাকাশে। মালবিকা, অনিশতা! মালবিকা ছুটে গিয়ে অনিশতার হাত ধরল। আমি দাঁড়িয়ে রইলাম। কি হচ্ছে এসব? আমার মাথা ঘুরছে। তোমরা তোমরা এখানে? অনিশতা মালবিকার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে এক গভীর বেদনা। মালবিকা, তোকে কিছু বলার আছে। মালবিকার মুখটা কেমন যেন থমথমে হয়ে গেল। কি বলবে? আমার আমার স্ত্রীর শরীরটা খুব খারাপ। আমার বুকের ভেতরটা থুক করে উঠল। মানে? ডাক্তার বলেছে আর বেশি দিন নেই, অনিশতা ভাঙা গলায় বললেন। মালবিকার মুখ থেকে সব রং উবে গেল। সে যেন স্থির হয়ে গেল। তুমি তুমি কি বলছো? আমি তোকে এতদিন যা বলেছি তা সব মিথ্যে ছিল না। কিন্তু কিন্তু কি? তুমি আমাকে ভালোবাসো না? মালবিকার কণ্ঠস্বর প্রায় ভেঙে এলো। ভালোবাসি, কিন্তু আমি এই মুহূর্তে তোকে ছেড়ে যেতে পারবো না। আমার পরিবার, আমার স্ত্রী। তাহলে তাহলে আমাদের কি হবে?
মালবিকার চোখে জল। জানি না মালবিকা, আমি সত্যিই জানি না। তাদের দুজনের মাঝখানে তখন এক বিশাল দেওয়াল, যে দেওয়াল তারা নিজেরাই তৈরি করেছিল নিজেদের ভালোবাসা দিয়ে। যে ভালোবাসা ছিল তীব্র, কিন্তু ছিল নিষিদ্ধ। আমি আর কিছু দেখতে পারছিলাম না। আমার চারপাশে সবকিছু যেন অন্ধকার হয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম এই গল্পের শেষটা সহজ হবে না। হঠাৎ মালবিকা অনিষ্টার হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি আর এখানে থাকতে পারবো না। সে প্রায় ছুটে ছাদের অন্য প্রান্তে চলে গেল। আমি আর অনিষ্টা কি করব বুঝতে পারছিলাম না। মালবিকা, কোথায় যাচ্ছিস? আমি চিৎকার করে ডাকলাম, কিন্তু সে থামল না। সে সোজা গিয়ে ছাদের রেলিংয়ের কাছে দাঁড়ালো। চাঁদের আলোয় তার মুখটা দেখা যাচ্ছে না, শুধু তার দেহটা স্থির। মালবিকা, দয়া করে থাম। অনিষ্টা এগিয়ে যেতে চাইলেন, কিন্তু মালবিকা কোনো কথা বলল না। সে শুধু একবার ফিসফিস করে কিছু বলল। তারপর আমি আর অনিষ্টা হতবাক হয়ে তাকিয়ে রইলাম। আমার গলা দিয়ে কোনো